once we talk এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স, যেটা আমরা দেখলাম মানে আরআই, দ্যাট ইজ বেসিক্যালি মিউ। তো এই মিউটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স মিন্স ভেলোসিটি অফ দ্য লাইট ইন ভ্যাকুয়াম এন্ড ভেলোসিটি অফ দ্য লাইট ইন মিডিয়াম, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি। দিস ইজ দ্য ওয়ে নরমালি উই ইউজ টু রিপ্রেজেন্ট রিফ্র্যাক্টিভ ইনডেক্স। তো এখানে যেটা বলার আছে সেটা হচ্ছে যে এটা কিসের উপর ডিপেন্ড করে, মানে দিস পার্টিকুলার থিংস, এই যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ এ মিডিয়াম, ইট ডিপেন্ডস অন, তো কি কি জিনিসের উপর ডিপেন্ড করে, একটা জিনিস আমরা দেখবো সেটা হচ্ছে নেচার অফ টু মিডিয়াম। সো দিস ইজ দ্য নেচার অফ টু মিডিয়াম, দ্যাট ইজ ওয়ান থিং। নাম্বার টু হচ্ছে কালার অফ ওয়েভলেংথ। সো কালার অফ ওয়েভলেংথ এর উপর ডিপেন্ড করে। সো ইউ ক্যান সি দ্য কালার অফ ওয়েভলেংথ হতে পারে কালারের উপর, ও কালার অফ না, কালার অর ওয়েভলেংথ, কালারের উপর ডিপেন্ড করে অথবা ওয়েভলেংথের উপর ডিপেন্ড করে। নেচার অফ টু মিডিয়াম, কারণ ডিফারেন্ট নেচার, যেমন ওয়াটারের যা রিফ্র্যাক্টিভ ইনডেক্স হবে এয়ারের তা নয়, এয়ারের যা হবে গ্লিসারিন তা নয়, গ্লিসারিনের যা হবে কেরোসিনের তা নয়। সো এক একটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স একরকম। সো ন্যাচারালি ভেলোসিটি অফ লাইট উইল বি চেঞ্জ। আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। সো মোর দ্য টেম্পারেচার, বিকজ উই হ্যাভ সিন দ্যাট ভেলোসিটি অফ দ্য লাইট এর সাথে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের একটা রিলেশন আছে, বিকজ ভি and T are directly proportional from the Charles law we know. So if V increases, then automatically T will increase. তো যদি T টা বাড়ে তাহলে V টা বাড়লে কি হচ্ছে না, আমার রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা এটা ইনভার্সলি প্রপোর্শনাল। So if the V increases, then mu will decrease. So V বাড়লে mu কমে যাবে। So similarly V যদি বাড়ে টেম্পারেচার বাড়বে। So similarly আমরা এটাও বলতে পারি if V increases mu decreases, if V increases T will decrease। তাহলে এটা বলা যায় ঘুরিয়ে যে mu যদি ইনক্রিজ করে তাহলে টেম্পারেচার কমে যাচ্ছে, মানে যদি টেম্পারেচার কোনো মিডিয়ামের কম হয় সেক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্যাট পার্টিকুলার মিডিয়াম উইল বি লেস এন্ড ভাইস ভার্সা। মানে বেশি টেম্পারেচার আছে যেখানে, সেখানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স কম হবে, যেখানে কম টেম্পারেচার সেখানে রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা বেশি হবে। একদম সিম্পল অ্যাজ দ্যাট। এই জিনিসটা আমরা বুঝে গেলাম যে কি কি জিনিসের উপর রিফ্র্যাক্টিভ ইনডেক্স, তাহলে একটা হচ্ছে নেচার, একটা কালার, একটা ওয়েভলেংথ, একটা টেম্পারেচার, কিভাবে ডিপেন্ড করে সেটা বলে দিলাম। এবার আরেকটা জিনিস মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স তুমি যেটা দেখছো এটা কিন্তু একটা ডাইমেনশনলেস হয়। দ্যাট মিন্স if you just look into the refractive index, it is absolutely dimensionless. আচ্ছা, এটা কেন ডাইমেনশনলেস বলে দিই, কারণ সিটা যেটা আছে সেটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট। দিস ইজ দ্য ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম। আর তলায় যেটা আছে দ্যাট ইজ দ্য ভি, সেটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন মিডিয়াম। সো ভেলোসিটি অফ লাইট ইন মিডিয়াম। আচ্ছা, এবার যদি আমি দুটোকে কম্পেয়ার করি, সো উই ক্যান সি দিস থিংস, দিস ইজ সি, দিস ইজ ভি। সো এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি যে সি বাই ভি যদি আমি কম্পেয়ার করি, then we can see the dimensionless, যেটা আমি বলতে চাইছি স্যার সি এর যে ইউনিট সেটা কত ইউনিট হবে, সাপোজ সেটা ধরলাম মিটার পার সেকেন্ড, তো ভিটা কত হবে স্যার মিটার পার সেকেন্ড। তো এটা কেটে গেল, তার মানে এটা নো ইউনিট, মানে ইট ইজ এ ইউনিটলেস, মানে বেসিক্যালি এটা ডাইমেনশনও নেই, কোনো ইউনিটও নেই, নো ইউনিট এন্ড নো ডাইমেনশন, কারণ কিছুই থাকবে না, সবকিছু কেটে চলে যাচ্ছে। সো নো ডাইমেনশন, ইট ইজ এ ডাইমেনশনলেস, নো ডাইমেনশন, নো ইউনিট, কিচ্ছু পাবে না রিফ্র্যাক্টিভ ইনডেক্স। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে তুমি যদি দেখো এই যে ফর্মুলাটা আমরা যেটা লিখি sin i বাই sin r, এটা বইতে দেখবে মিউ দেয়া আছে, অ্যাকচুয়ালি মিউটা ঠিক নয়। অ্যাকচুয়ালি ফর্মুলাটা হওয়া উচিত μ1 বা μ2 বাই μ1, দিস ইজ দ্য ওয়ে ইউ শুড রাইট। এটা কেন লেখা উচিত, বিকজ এই আরটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ μ2 আর আইটা হচ্ছে রিফ্র্যাক্টিভ, আইটা হচ্ছে যেখানে অ্যাঙ্গেল করেছে μ1, সো এটা একটা রেশিও। যদি দেখা যায় μ1 ইজ ইকুয়াল টু 1, মানে এটা যদি এয়ার আমরা ধরে নিই, তবে গা দিস ইজ ইকুয়াল টু মিউ হবে, আদারওয়াইজ কিন্তু অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের নিয়ম। এবার সবথেকে মজার ব্যাপারটা কি, এই যে ফর্মুলা অফ রিফ্র্যাক্টিভ ইনডেক্স, এটাকে আমরা কি লিখে থাকি, আমরা ফর্মুলা অফ রিফ্র্যাক্টিভ ইনডেক্সটাকে এই জিনিসটাকে লিখে রাখছি sin i বাই sin।
সো এই যে ফর্মুলাটা আমরা যখন লিখছি আমরা μ2/μ1 লিখছি, দ্যাট মিন্স এটা লেখার সময় আমরা লিখি 1 μ2, দ্যাট মিন্স কি, that means we can write down μ2/μ1 মানে লাইটটা 1 নম্বর মিডিয়াম থেকে 2 নম্বর মিডিয়ামে এসেছে, that means light has entered from medium 1 to medium 2, এটার মানেটা তাই, সেটাকে এভাবে লেখা হয়। কিন্তু মজার ব্যাপার যেটা, সেটা আমরা এই রিফ্র্যাক্টিভ ছাড়া অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স লিখছি, তাহলে এটা আমরা কি লিখবো, অ্যাবসলিউট যখন লিখবো, so at that time we will write down sin I by sin। এবার তোমাকে বললো কেউ যে ভাই রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ এ পার্টিকুলার মিডিয়াম ডিপেন্ডস অন হোয়াট, এবার সেটা অ্যাবসলিউট হতে পারে, রিলেটিভ হতে পারে। যখন এই রকম বলা হচ্ছে তার মানে এই জিনিসটার যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স সেটাকে বলা হয় রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স, কারণ এটা রেশিও আসছে। এটার মানে হচ্ছে RI অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1, অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ মিডিয়াম 1, যখন এই জিনিসটা বলছে তখন আমরা সেটাকে এই দিয়ে ডিনোট করি। সো যখন এটা রেশিও ফর্মে আসছে দ্যাট মিন্স ইট ইজ এ রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স, এন্ড রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ হোয়াট, কার রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স না μ2, কার রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু 1। তাহলে আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, sir, we will represent it that the refractive index of medium 2 with respect to refractive index of medium 1, তুমি এভাবে বলতে পারো, আবার উল্টো ভাবেও বলতে পারো। অন্যভাবে বলা যায় স্যার লাইট ইজ এন্টারিং ফ্রম দ্য মিডিয়াম 1, যেটা নিচে আছে মানে যেটা ডিনোমিনেটরে আছে, that from that particular medium light is entering to the medium 2, so that's why this ratio has come। এবার আমাদের কি হয়, যে ভুলটা আমরা করে থাকি, আমাকে ধরা বললো অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স, তুমি লিখছো sin I বাই sin R, তোমাকে বললো আচ্ছা বলো তো অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা বা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা কার উপর ডিপেন্ড করে। সো রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স মানে স্যার এটা μ2/μ1 হবে, সো দ্যাট মিন্স লাইট ইজ এন্টারিং ফ্রম 1 to medium 2, or you can say the refractive index of medium 2 with respect to the refractive index of medium 1। যখন অ্যাবসলিউট বলছে মানে তলায় আমরা ধরেই নিচ্ছি আর আছে, so that's why we are saying it is absolute। in that case তোমাকে যদি বলে এই absolute refractive index depends on what, suppose এটা কোয়েশ্চেন করেছে, it depends on word, এটা কিসের উপর ডিপেন্ড করে, now there will be a problem। সবাই 90% স্টুডেন্ট লিখবে স্যার I মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট sin I and sin R এর উপর ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি sin I sin R না, অনেকে লিখবে I মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট and angle of refraction, so it depends on both, angle of incidence এর উপর ডিপেন্ড করে and angle of refraction এর উপর ডিপেন্ড করে। যেই লিখলো সঙ্গে সঙ্গে কেটে 0, এটাও কিন্তু নিটে এই ধরনের কোশ্চেন আসতে পারে। কনসেপচুয়ালি রং, কেন রং স্যার, ইট ডিপেন্ডস অন হোয়াট বলে দুটো আছে ঠিকই, but always remember sir absolute refractive index does not depend on the value of I, স্যার এইটার উপর ডিপেন্ড করে না, I এর উপর ডিপেন্ড করে না স্যার, it depends on R। so for a pair of media always remember this, but does not depend on the value of I, স্যার I এর উপর ডিপেন্ড করে না, কারণ এটা আমার এই যখন অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স বলছি তখন সেটা I এর উপর ডিপেন্ড করবে না, কারণ অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্সে আমরা ধরেই নিচ্ছি যে লাইটটা এয়ার থেকে আসছে। so if it is come from air, তো ওখানে স্যার I এর ভ্যালুটার উপর এটা ডিপেন্ড করবে না, actually it depends on the value of R। so always remember this thing, যখনই বলবে absolute refractive index depend on what, 90% of the cases you used to deliver the answer that the I, that is the angle of incident, angle of refraction, যেহেতু এটা রেশিও আছে অতএব বলে দাও, কিন্তু এটা রং অ্যান্সার। actually it depends on only the angle of refraction, and the reason behind it is because sir I টার উপর এই কারণে ডিপেন্ড করবে না, বিকজ আমার তলায় তো স্যার 1 আছে, সো আমার এই পার্টিকুলার পোরশনটার উপর বেসিক্যালি ওটাকে ডিপেন্ড করানো যাবে না, কারণ এটা অ্যাবসলিউট। সো রিফ্র্যাক্টিভ ইনডেক্স যখন ফর্মুলা অফ রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা কিন্তু স্যার I এর উপর ডিপেন্ড করে না, আমরা বেসিক্যালি R এর উপর আমরা, কারণ I টা বেসিক্যালি যে অ্যাঙ্গেলে ঢুকছে সেটাই থাকবে, কিন্তু আমার R টা যেভাবে চেঞ্জ হয় সেইভাবে আমার মিউটা চেঞ্জ হবে, প্রোভাইডেড এটা এয়ার থেকে ঢুকছে। ফর কেমন একটা আমি এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক তুমি বলতেই পারো কেন এটা হচ্ছে, দেখা যাক, ধরা যাক এটা এয়ার আছে, এখানে আমি কেরোসিন নিলাম,
যার ফিজিক্সে পড়বে জিনিসটা বোঝার চেষ্টা করবে যে সত্যি এটা কেন হচ্ছে। সাপোজ তোমার আইটা লিখলে 60 ডিগ্রি, তোমার কেরোসিনের যে মিউটা সেটা একরকম, আমি জানি না ঠিক কেরোসিনের মিউ কত আসবে, বাট ওয়াটারের থেকে কম আসবে ডেফিনেটলি। তো এখানে তোমার ভ্যালু এলো, এই ভ্যালুটা হচ্ছে এয়ারের রিফ্র্যাক্টিভ ইনডেক্স যেটা, সেটা তুমি ধরছো 1, আর দিস ইজ মিউ অফ কেরোসিন। তো তুমি কি লিখবে, মিউ অফ কেরোসিন মানে কে ডিভাইডেড বাই মিউ অফ এয়ার, that is equal to mu of k by 1, and that you have written sin I by sin of r. So এখানে আমি ধরে নিচ্ছি এইটা rs, whatever be. এবার ধরা যাক পাশে আরেকটা ফিগার ড্র করলাম, এখানেও আমি 60 ডিগ্রিতে অ্যাঙ্গেলে আমি ইনসিডেন্ট করালাম, এখানেও এয়ার আছে, বাট ইন দিস কেস কেরোসিনের জায়গায় আমি গ্লিসারিন নিলাম, তার মানে এখানে নিলাম আমি গ্লিসারিন। সো আই হ্যাভ টেকেন গ্লিসারিন ওভার হিয়ার। তাহলে আমার এটা কত হবে, this will be mu g by mu of air is equal to sin of I by sin of r, r dash. So এখানে আমি দেখলাম আমার যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেই অ্যাঙ্গেলটা স্লাইটলি ডিফারেন্ট হয়ে যাচ্ছে, মেবি দিস ইজ দ্য অ্যাঙ্গেল। তো এই পার্টিকুলার ক্ষেত্রে যখন হয়েছিল তখন ধরা যাক অ্যাঙ্গেলটা এরকম গিয়েছিল, দিস ইজ দ্য অ্যাঙ্গেল, এন্ড নাও দ্য অ্যাঙ্গেল ইজ ডিফারেন্ট, এইটা হয়ে গেল তোমার r dash। তো তুমি যখন লিখছো দেখো তোমার I এর ভ্যালুটা বোথ দ্য কেসেস ইট ইজ সেম, এখানেও 60 ডিগ্রি আছে, এখানেও 60 ডিগ্রি। তাহলে স্যার সাইন আই এর ভ্যালুটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, এখানেও 1 ছিল ফর কেরোসিন। স্যার যখন আপনি গ্লিসারিন নিয়ে কাজ করছেন মিউ অফ এয়ার, এখানেও ভ্যালুটা 1ই আসবে। সো ইন দিস কেস অলসো ইউ উইল গেট আ ভ্যালু হুইচ ইজ 1। তাহলে আপনার উপরের এই পোরশনটায় কোনো চেঞ্জ হয়নি, বাট আলটিমেটলি ইউ সি দ্যাট রিফ্র্যাক্টিভ ইনডেক্স গেট ডিফারেন্ট বিকজ অফ দ্য ভ্যালু অফ r dash। সো r dash টা চেঞ্জ হচ্ছে বেসিক্যালি কন্ট্রোল বাই দ্য অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা কিন্তু স্যার এই r dash এর উপর ডিপেন্ড করে। সো দিস ইজ দ্য রিজন, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের জেনে রাখা দরকার। এবার আরেকটা জিনিস আমি কনসেপ্ট দিচ্ছি, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ অপটিক্যাল পাথ। এই জিনিসটা কি, অপটিক্যাল পাথ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? আমি যদি ছবিটা আঁকি একটা নর্মাল রিফ্র্যাকশনের, তাহলে দেখবো একটা রে অফ লাইট এখানে এসে ঢুকলো, আর এরকম ভাবে লাইটটা রিফ্র্যাক্টেড হয়ে বেরিয়ে চলে গেল। সো ইউ ক্যান সে দিস ইজ ইওর সেন্টার, দিস ইজ I, এন্ড দিস ইজ ইওর R। এটা হচ্ছে তোমার ইন্টারফেস, দিস ইজ দ্য পজিশন অফ ইন্টারফেস। ধরা যাক এখানে তোমার রিফ্র্যাক্টিভ ইনডেক্স আছে মিউ অফ এ, এখানে আছে মিউ আর মিউ অফ 1, হোয়াটএভার ইট ইজ। তো মিউ অফ এ মানে এখানে আমি 1 ধরতে পারি, সেটাতে কোনো অসুবিধা নেই। এবার নরমালি অপটিক্যাল পাথ যেটা, সেটা হচ্ছে ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই লাইট ইন ভ্যাকুয়াম ইন দ্য সেম টাইম ইন্টারভাল ইন হুইচ ইট হ্যাজ ট্রাভেল এ ডিস্টেন্স, মানে আমার এইখান থেকে এইটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছে লাইটটা। ধরা যাক এই ট্রাভেল করতে লাইটটার একটা সার্টেন টাইম লেগেছে, আমি ধরছি এ টু বি লাইটটা এসছে। কোথায় এসছে স্যার? এ টু ডিস্টেন্স ট্রাভেল করেছে ইন ভ্যাকুয়াম, আমি ধরে নিচ্ছি এটা ভ্যাকুয়াম। সো এ টু বি লাইটটা ট্রাভেল করেছে ভ্যাকুয়ামে, কতটা টাইম লেগেছে? টাইম লেগেছে t। দ্যাট মিন্স দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই লাইট from the point A to B, অর্থাৎ A পয়েন্ট থেকে B পয়েন্টে আসতে একটা লাইটের যদি t টাইম লেগে থাকে ইন ভ্যাকুয়াম, ধরে নিচ্ছি আমি এটা ভ্যাকুয়াম, তো ভ্যাকুয়ামে যদি A পয়েন্ট থেকে B পয়েন্টে একটা লাইটের t টাইমে যদি এই ডিসটেন্সটা কভার করে, তাহলে সেম টাইমে অন্য একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যখন লাইটটা পাস করছে সেই ডিসটেন্সটা কত হবে, সেইটা হচ্ছে অপটিক্যাল পাথ। আমি বহু ক্ষেত্রে স্টুডেন্টকে লিখেছি অপটিক্যাল পাথ মানে তারা করে দিয়েছে এরকম ভাবে লেখা আছে, তারা লিখে দিয়েছে AB প্লাস BC হচ্ছে অপটিক্যাল পাথ। নো, দিস ইজ নট দ্য অপটিক্যাল পাথ, এটা অপটিক্যাল পাথ নয়, দিস ইজ নট দ্য অপটিক্যাল পাথ, এটাকে অপটিক্যাল পাথ বলে না। অনেকে আবার এরকমও দেখেছি লিখেছে এইখানে হয়তো নরমাল দেয়া আছে আর এই পার্টিকুলার কেউ লিখেছে তাহলে ডিসটেন্সটা নিশ্চয়ই স্যার NB, আর তারপরে লিখেছে এখানে BC দিয়ে এটা দিচ্ছে অপটিক্যাল পাথ। না, এটাও অপটিক্যাল পাথ না, এটাও অপটিক্যাল পাথ না, এগুলো অপটিক্যাল পাথ নয়। অপটিক্যাল পাথ স্যার অন্য জিনিস। অপটিক্যাল পাথ মিন্স যদি একটা লাইট একটা ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে t টাইমে যতটা ডিসটেন্স যাচ্ছে, সাপোজ A থেকে B একটা সার্টেন ডিসটেন্স লাইট গেছে ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে,
সেই সার্টেন ডিস্টেন্সটা যেতে যতটা টাইম লেগেছে, সেম টাইমে whatever the amount of the distance it has মানে covered in a particular medium, সেই ডিস্টেন্সটাকে বলা হয় অপটিক্যাল পাথ। দ্যাট মিন্স আমি যদি ধরে নিই যে এ থেকে বি তে ইন ভ্যাকামে ওর টাইম লেগেছে টি সেকেন্ডস, আমি কথার কথা বলছি, টি সেকেন্ড ইট হ্যাজ টেকেন দ্য টাইম টু রিচ ফ্রম এ পয়েন্ট এ টু বি ইন ভ্যাকাম, তাহলে আমি বলতে পারবো যে স্যার এই টি সেকেন্ডে কতটা ডিস্টেন্স ইট হ্যাজ কভার্ড ইন মিউ, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা মিউ আছে। তো in the same time, that means in the same time interval, how much distance it has covered, in a medium, এবার সেই মিডিয়ামটা যে কোনো কিছু হতে পারে স্যার, সেই মিডিয়ামটা কেরোসিন হতে পারে, সেই মিডিয়ামটা গ্লিসারিন হতে পারে, দ্যাট ক্যান বি ওয়াটার, দ্যাট ক্যান বি গ্লাস, দ্যাট ক্যান বি এনিথিং, বাট দ্যাট উইল নট বি এ ভ্যাকাম। সো ভ্যাকামে টি ইন্টারভাল টাইমে যতটা একটা সার্টেন ডিস্টেন্স গেছে, so we are trying to say if a light cover a certain distance in t interval of time, in the same time interval, যদি এটা যেতে স্যার 3 সেকেন্ড লাগে ভ্যাকামে, তাহলে 3 সেকেন্ডে এইটুকু ডিস্টেন্স গেছে, আমরা দেখতে চাইছি এই 3 সেকেন্ডে একটা মিডিয়ামে কতটা ডিস্টেন্স গেছে, দ্যাট মিন্স এখানে আমি দেখছি বিসি ডিস্টেন্স গেছে। সো দিস বিসি ডিস্টেন্স, এই যে বিসি ডিস্টেন্সটা কভার করেছে মানে এখান থেকে এতটা, দ্যাট ইজ কল্ড অপটিক্যাল পাথ। দেখবে এনসিইআরটি তে অপটিক্যাল পাথ কথাটা লেখা আছে, কিন্তু আমরা মানেটা বুঝতে পারি না অ্যাকচুয়ালি অপটিক্যাল পাথ মিনিংটা কি ঠিক। দ্যাট ইজ দ্য মিনিং অফ অপটিক্যাল পাথ। সো এটা কি করে বার করা যায় স্যার, ধরুন অপটিক্যাল পাথ আমি তো এরকম ভাবে লিখতে পারি, মানে velocity of the light দিয়ে এরকম ভাবে লিখতে পারি যে অপটিক্যাল পাথ ইজ ইকুয়াল টু, we can write c into t. সো c হচ্ছে velocity of the light in the air. সো এই t টাকে আমি কিভাবে লিখতে পারি, সো দ্যাট we can see এই x by v, কারণ এটা হচ্ছে c টা হচ্ছে velocity of the light in vacuum, so this is basically the velocity of light in vacuum. তো আমি কি করছি না, এই velocity of the light in vacuum টাকে t মানে টাইম ইন্টারভালটা তো সেম থাকবে, তাহলে টাইম ইন্টারভাল যদি সেম থাকে t দিয়ে মাল্টিপ্লাই করে আমি অন্য মিডিয়ামে যখন বার করছি তখন এই ডিসটেন্সটাকে বার করছি x, সো x by v আমি বার করলাম। সো নাও ইউ ক্যান সি এই c by, এবার কি করছি c by v করছি ইনটু x। So what is the value of c by v? Sir, c by v মানে তো mu. So we can say mu into x. That means we can say এই optical path কথাটার মানে হচ্ছে mu হচ্ছে refractive index of that particular medium, and we can say same time interval এ যতটা গেছে, that means we can say it has traveled a distance x, তার মানে এই mu medium এর মধ্যে দিয়ে x distance ও travel করেছে। তাহলে আমার mu দিয়ে যদি x কে মাল্টিপ্লাই করি স্যার, তাহলে আমি অপটিক্যাল পাথটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ সোজা গোদা বাংলায় বললে যেটা বোঝায় সেটা হচ্ছে, once we are talking about the optical path, then first and foremost thing is mu হচ্ছে the refractive index of that particular medium, and the path, the distance which it has covered, সেটাকে যদি এটা দিয়ে মাল্টিপ্লাই করে, then we are going to get the optical path. এবার কেউ যদি বলে এই বিসিটা তাহলে স্যার নিশ্চয়ই অপটিক্যাল পাথ হবে, বিসিটাও অপটিক্যাল পাথ হবে না। আমি বহু অ্যানসার দেখেছি এরকম ভাবে, কনসেপ্ট রং, এবি প্লাস বিসি অপটিক্যাল পাথ নয়। আবার কেউ যদি বলে এনবি প্লাস বিসি এটাও অপটিক্যাল পাথ নয়। কেউ যদি বলে শুধু বিসিটা অপটিক্যাল পাথ স্যার, সেটাও নয়, কারণ এই ডিসটেন্সটা তো এক্সটা। সো এটা কি করে অপটিক্যাল পাথ হবে? আমার দেখতে হবে সেম টাইম ইন্টারভালে যতটা ডিসটেন্স কভার করেছে। তো এখান থেকে এই হতে পারে এবিটা অনেক বড় আর এটা অনেক ছোট, তাহলে আমার এখান থেকে এইটুকু অনেক ছোট ডিসটেন্স, সো এ থেকে বি এইটুকু, এখান থেকে সি এইটুকু। সো আমার বিসি পোরশনটার যে লেন্থটা সেটা আমি কি করে পাবো? সেটা কিন্তু এক্স নয় স্যার, সেটা হচ্ছে বেসিক্যালি টোটাল যে ডিসটেন্সটা আমার কভার করেছে এক্স বাই ভি করে দিলাম, এবার সি বাই ভি করলে আমি বেসিক্যালি এই জিনিসটা পাই। So now mu is basically c by v. So mu into x করলে আমি optical pathটা পাবো। So optical path is not the distance which has traveled by the light in that particular medium. অনেকের এই ধারণাটা ভুল আছে যে অপটিক্যাল পাথ মানে হচ্ছে মিডিয়ামে লাইট যতটা ডিসটেন্স কভার করেছে, তা নয়।
মিডিয়ামে যে লাইট যেটা যতটা ডিসটেন্স কভার করেছে তাকে যদি তুমি মিউ দিয়ে মাল্টিপ্লাই করো, then what you will get, that is the optical path, and which is a constant, which is always a constant. কিরকম ভাবে স্যার, যদি একটা লাইট দেখা যায় এরকম একটা কোশ্চেন, এই কেভিপিআর কোশ্চেন আমি দেখাচ্ছি যে যদি একটা লাইট দেখা যায় এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে গেছে, ডিফারেন্ট হয়েছে। সো এখানে দেখাচ্ছে মিউ1 আছে, এখানে মিউ2 আছে, এখানে মিউ3 আছে, এখানে মিউ4 আছে, এরকম আছে, এবং এদের যে থিকনেস মানে যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা বলে দিয়েছে, দ্যাট ইজ সাপোজ x1, দিস ইজ x2, দিস ইজ x3, দিস ইজ x4, এরকম বলে দিয়েছে ডিফারেন্ট ডিসটেন্স। তো ইন দ্যাট কেস যদি আমাকে এইখানকার অপটিক্যাল পাথ বার করতে দেয়, দ্যাট মিন্স ইট উইল বি mu1 into x1. If they say optical path over here, then it will be mu2 into x2. And then if they say what is the optical, then it will be mu3 into x3. Here the optical path, that will be mu4 into x2. And always remember, sir, distance total travel সেটা সেম নাও হতে পারে, মানে x1 may not be equal to x2, may not be, হতেও পারে নাও হতে পারে, অধিকাংশ ক্ষেত্রেই হবে না। কারণ কেন হবে না? কারণ mu1 mu2 তো সেম নয়, যদি হতো তাহলে সেম হতো। সো এই জিনিসটা কিন্তু স্যার সেম হবে না, মজার ব্যাপার। আবার এটাও সেম হবে না, mu1 is not equal to mu2, not equal to mu3, not equal to mu4। কিন্তু স্যার এদের যে মাল্টিপ্লিকেশনটা অপটিক্যাল পাথটা সেটা কিন্তু অলওয়েজ সেম হবে, মানে mu1 into x1, mu2 into x2, mu3 into x3 dot dot dot, so this will be always same। তো এটা অলওয়েজ সেম, সো এটা জাস্ট মাথায় রাখবে। সো এই যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ, সো দিস পার্টিকুলার থিংস ইজ বেসিক্যালি দ্য অপটিক্যাল পাথ, এই জিনিসটাকে বলে অপটিক্যাল পাথ। দ্যাট মিন্স ভ্যাকামে টি at a certain interval time at a certain distance গেছে, সেম ইন্টারভাল অফ টাইমে যতটা ডিসটেন্স একটা পার্টিকুলার মিডিয়ামে কভার করেছে সেটা হচ্ছে ওই মিডিয়ামের অপটিক্যাল পাথ। সো অপটিক্যাল পাথ বেসিক্যালি এই জিনিসটা। এবার যদি দেখা যায় ইট হ্যাজ ট্রাভেলড এ ডিসটেন্স এক্স, তো আমি তখন বলবো স্যার এক্সটা কিন্তু অপটিক্যাল পাথ নয়, মানে x1 x2 x3 এটা কিন্তু অপটিক্যাল পাথ নয়। অপটিক্যাল পাথ মিন্স দিস টোটালটা, this total is basically the optical path। তো x3 ডিসটেন্সটা স্যার ট্রাভেল করেছে, কিন্তু আমাকে বলেছে সেম ইন্টারভাল অফ টাইমে যে x3 x1 ডিসটেন্সটা ট্রাভেল যদি করে থাকে, তখন আমরা অপটিক্যাল পাথটাকে অলওয়েজ বলে থাকি এইভাবে যে this is basically the distance traveled by light in the same interval of time। তো x1 ডিসটেন্সটা টোটাল ডিসটেন্স ট্রাভেল করতে পারে, কিন্তু সেম ইন্টারভাল অফ টাইমে যখন আসবে তখন ওটা we will say mu1 into x1, mu2 into x2। So these all are the value of the optical path। এইভাবে আমরা অপটিক্যাল পাথটাকে বুঝে থাকি যে কিভাবে বোঝায়। আরেকটা ফর্মুলা এনসিইআরটি তো আসবে, দেখবে সেটা লেখা আছে কচিস ফর্মুলা। আচ্ছা, এটার অ্যাপ্লিকেশনটাও বলে দিই, কচিস ফর্মুলা। এই কচিস ফর্মুলার অ্যাপ্লিকেশনসটা যেটা আছে, এটা হচ্ছে মিউটাকে আমি স্যার এভাবেও লিখতে পারি, মানে এটা হচ্ছে মিউ এর সাথে ইট ইজ দ্য রিলেশনশিপ মিউ এন্ড ল্যামডা। সো ইটস এ ইনভার্সলি প্রপোর্শনাল, মানে আমার মিউ যেখানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স বাড়ছে সেখানে ল্যামডা কমছে, তার মানে আমি বলতে পারি যে রেড এর ল্যামডা ইজ হাইয়েস্ট, সো রেড এর ল্যামডা হচ্ছে ম্যাক্সিমাম, সো দ্যাট মিন্স উই ক্যান সে মিউ ইজ মিনিমাম। সেই জন্য আমরা রেড লাইটে সবসময় দেখতে পাই, যেমন সূর্য সানলাইট হয়ে গেছে, সানলাইটের পর হাউ ইউ ক্যান সি দ্য সান, তুমি কি করে দেখছো? সো একটাই কারণ স্যার, ল্যামডাটা অত্যধিক বেশি। সো মোর দ্য ল্যামডা, so naturally the refractive index is less, so ওটা ছট করে এসে আমাদের চোখে আসে, সো এটা হচ্ছে রিফ্লেকশনের কারণ। এইভাবে আমরা নরমাল জিনিসটাকে হাইলাইট করে থাকি, এটা হচ্ছে বেসিক্যালি দেখার ব্যাপার। সো নাও ইউ মুভ টু দ্য গ্লাস স্ল্যাব। এবার প্রিন্সিপাল অফ আরেকটা প্রিন্সিপাল আমাদের জানতে হবে, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অফ লাইট। এই জিনিসটা কি? সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ reversibility of light। So what is this? এই জিনিসটা কি? প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অফ লাইট, এটার মানে ধরো তুমি প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অফ লাইট মানে ধরো একটা, মানে ইফ দ্য পাথ অফ রে অফ লাইট ইজ রিভার্সড আফটার সাফারিং এ নাম্বার অফ রিফ্লেকশন এন্ড রিফ্রাকশন, মানেটা কি? ধরো স্যার একটা এক্সাম্পল দিচ্ছি, রিভার্সিবিলিটি মানে এটা রিভার্স করছে, একটা প্রিজম আছে, তো প্রিজমের আমি একটা সাইডে সিলভারিং করে দিলাম,
আমি একটা এক্সাম্পল দিচ্ছি রিভার্সিবিলিটি। তো কি হচ্ছে দেখা যাচ্ছে স্যার এই যে সাইডটা আছে এসি, তো এই সাইডটা তো স্যার একটা মিরর হিসেবে কাজ করবে। তো আমার লাইটটা এখান থেকে সাপোজ এরম গেল, সো এই পার্টিকুলার পয়েন্ট যেটা ওখানে একটা রিফ্রাকশন হলো, তারপর লাইটটা এরম গেল, এবার তো স্যার রিফ্লেকশন হবে, কারণ আমার তো রিফ্লেকশন ছাড়া গতি নেই, কারণ আমার তো এটা মিরর। সো এই এবি সাইডটা যেটা, সেই এবি সাইডটাতে স্যার এবি সাইডে আপনার রিফ্রাকশন হবে। সো দিস সাইড ইউ উইল গেট এ রিফ্রাকশন, but in this side mirror হয়ে গেছে because you have done a silvering into the other side, so in this side you will see a reflection over here. So what ultimately will happen sir, এটা reversibility হবে, মানে এটা আবার ঘুরে ব্যাক করে এরকম ভাবে চলে আসবে। reversibility of light কথাটার মানেই হচ্ছে when a ray of light, মুখস্থ করবে না ডেফিনেশন গুলো, জিনিসটা বুঝে বুঝে পড়বে, তাহলে প্রবলেমস গুলো করতে সুবিধা হয়। বলছে a ray of light যেটা আছে is reversed, this reversed after suffering a number of reflection and refraction. তো আমরা যখনই প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি, তাতে ঘটনাটা আগে দেখলাম রিভার্সিবিলিটি ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে কিছু না স্যার, একটা রে অফ লাইট যাচ্ছে, সেটা রিভার্স করবে ডাইরেকশন স্যার, অর্থাৎ if the light has moved like this, after refraction it has gone to this, and once it has reached to this particular point, আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা ডি আছে, এই পয়েন্টটা ই, so at the point E it has gone through a reflection because this side we have silvered, so naturally the ray has undergo a reflection, and after the reflection light just simply retraces its path. Retraces its path mean যে ডাইরেকশনে লাইটটা গেছিল ঠিক উল্টো ডাইরেকশনে আবার এরকম ভাবে ফিরে আসবে। সো এই যে ঘটনাটা, এটাকেই বলা হয় বেসিক্যালি, মানে নাম্বার, এটা আমি একটা দেখিয়েছি, একটা রিফ্লেকশন হতে পারে, মাল্টিপল রিফ্লেকশন হচ্ছে, হয়ে আলটিমেটলি আবার আগের জায়গাটাতে ফিরে আসছে, আগের পাথটাতে ফিরে আসছে। So if a ray of light is reversed after suffering a reflections, মানে a reflection and number of reflection and refractions, এই জিনিসটা যদি হয়, so in that particular cases কি হয় না, it retraces its paths, so it basically retraces its path, মানে যে পাথ দিয়ে গেছিল সেই পাথ দিয়ে আবার ব্যাক করে ফিরে আসছে, এটাকে বলে retraces its path। যদি সেটা ঘটে, if it happens, তাহলে image and object position will be interchanged, তার মানে in that case always remember that the image and object position, this image and object position will be interchanged, স্যার এটা মানে কি রকম হলো, একবার বোঝান তো এটার মানেটা কি রকম দাঁড়ালো, এই যে ইমেজ এন্ড অবজেক্ট পজিশন উইল বি ইন্টারচেঞ্জড, এটার মানেটা কি? মানেটা হচ্ছে এটা, এই যে এইখানে আমার ফার্স্টে আমি ধরে নিচ্ছি এখানে আমার একটা অবজেক্ট ছিল, সাপোজ দিস ইজ দ্য অবজেক্ট, তো আমার আন্ডারগো করেছি কি মাল্টিপল রিফ্লেকশন এন্ড রিফ্রাকশনস, দ্য ফার্স্ট রিফ্রাকশন হ্যাজ টেকেন প্লেস হিয়ার, আফটার দ্যাট দ্য রে হ্যাজ গন হিয়ার এন্ড রিফ্লেকশন হ্যাজ বিন টেকেন প্লেস। তো আমি এটা জাস্ট দেখানোর জন্য বলছি, ধরা যাক এখানে যদি রিফ্লেকশন হয় স্যার, তাহলে ইমেজটা কোন দিকে হবে, আমার তো ভার্চুয়াল ইমেজ হবে, তাহলে আমার এরকম জায়গাটা একটা ইমেজ ফর্ম হবে, হওয়া উচিত, and that image will be virtual nature, তো এখানে একটা ভার্চুয়াল ইমেজ ফর্ম হলো। সো বেসিক্যালি এই যে ভার্চুয়াল ইমেজটা ফর্ম করলো, ওই ভার্চুয়াল ইমেজটা কি হয়, আমার একটা ইমেজটাই অবজেক্ট হিসাবে কাজ করে, দ্যাট মিন্স দিস ইমেজ অ্যাক্টস অ্যাজ এ অবজেক্ট। এই যে কথাটা বলছে না, ইমেজ এন্ড অবজেক্ট পজিশন উইল বি ইন্টারচেঞ্জড, দ্যাট মিন্স এটা আমার ইমেজ পজিশন ছিল, so that image will now act as an object, as a virtual object, and that will মানে এইটা তখন অবজেক্ট হিসাবে কাজ করবে, এবং যখনই রিট্রেসেস ইস পাথ করে এইটাকে, তখন আমার একটা ইমেজ বানিয়ে দেবে, so now this will become an image। তার মানেটা কি দাঁড়ালো স্যার, রেটা যখন গিয়েছিল at that time it was an object, কিন্তু after that first it has undergo a refraction, after that
it has undergo a reflection. It may be more than one reflections. একটা দুটো এধারে 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 যা কিছু হতে পারে, সেটা আমি একটা দিয়ে দেখালাম। After that it has formed an image. Definitely sir, একটা তো ইমেজ ফর্ম হবে, কারণ রিফ্লেকশন যখন হয়েছে তখন একটা ইমেজ ফর্ম হবে। যদি আমি ধরে নিই, if I consider the image has been formed into that particular place, আমি ধরে নিচ্ছি ইমেজটা এই জায়গায় ফর্ম হয়েছে, তাহলে এই ইমেজটা রিট্রেস যদি করতে হয়, স্যার রিট্রেস করবে মানেটা কি? রেটা আবার সেম পাথ দিয়ে ফিরে আসবে, ব্যাক করে আগের জায়গায় ফিরে আসবে। এটা কখন পসিবল? স্যার এটা তখনই পসিবল হবে যদি this particular virtual image acts as a virtual object. স্যার এই ইমেজটাকে অ্যাজ এ ভার্চুয়াল অবজেক্ট হিসেবে কাজ করতে হবে। দ্যাট মিন্স এইটা যখন ইমেজ হয়ে থাকবে তাহলে তো রিট্রেস করবে না, এটাকে রিট্রেস তখনই পসিবল when this image acts as a virtual object. And if it acts as a virtual object, তাহলেই স্যার রিট্রেসেস পাথ হবে, এবং এইখানে এসে ফিরে আসছে যখন, তখন এটা কি অবজেক্টে তো আর ফিরে আসতে পারে না, তার মানে ইট উইল ওয়ার্ক অ্যাজ এ ইমেজ। তার মানে আমার যাওয়ার সময় ওটা ইমেজ হিসেবে ফাংশন করেছিল, আসলো যখন ফিরে তখন ওটা অবজেক্ট হিসেবে ফাংশন করলো। ঠিক উল্টো ভাবে স্যার গিয়ে যখন পড়েছিল রেটা, তখন এটা ইমেজ হিসেবে ফাংশন করেছিল, আর যখন রেটা রিট্রেস করলো তখন ওটা একটা অবজেক্ট হিসেবে ফাংশন করলো, করে এধারে ইমেজ ফর্ম করলো। সো যাওয়ার সময় এটা অবজেক্ট হলো, আসার সময় এটা রেটা যখন রিট্রেস করলো ইট অ্যাক্টস অ্যাজ এ ইমেজ। এই যে ফেনোমেনাটা, this phenomena is called reversibility of light. That means if a light reverses after suffering number of reflection and refraction, এখানে স্যার রিফ্র্যাকশন হয়েছে, এখানে রিফ্লেকশন হয়েছে, নাম্বার অফ রিফ্লেকশন এন্ড রিফ্র্যাকশনস হতে পারে, and it retraces its path, মানে পাথটা রিট্রেস করে ব্যাক করে আগের পজিশনে ফিরেছে। So here the most interesting thing is, if it retraces its path, always remember the image and object position will be interchanged, and these points corresponding to an object and image are called the conjugate points. তাহলে স্যার এই যে পয়েন্টটা হবে, সাপোজ আমি এই পয়েন্টটার নাম দিলাম x, যেখানে অবজেক্টটাকে রাখা ছিল, আর এই পয়েন্টটার নাম দিলাম y। আমি এটা আরবিট্রারি দেখাচ্ছি, yটা এখানে না হয়ে অন্যখানে হতে পারে, আমি এটা জাস্ট বলার জন্য। তাহলে এই যে x and y, these 2 points you are getting, এই x and y, so these 2 points are called conjugate points. তাহলে কনজুগেট, তাহলে কি কি শিখলাম রিভার্সিবিলিটি থেকে? ফার্স্ট অফ অল স্যার রিভার্সিবিলিটি তে নাম্বার অফ রিফ্লেকশন এন্ড রিফ্র্যাকশন হয়ে একটা রে রিভার্সেস ইট পাথ। If it reverses its path after suffering or after undergoing a number of refraction and reflections, and not only that, it will simply retraces its path. Reverses and retraces এক জিনিস নয়, মানে রিভার্স অবভিয়াসলি এধারে আসতে পারে, কিন্তু রিট্রেসেস মানে যে পাথ দিয়ে গেছে সেই পাথ দিয়ে ও বাড়ি আবার ফিরে আসছে। মানে এখান থেকে বাড়ি থেকে রওনা হয়েছে লাইটটা, এবার গিয়ে স্কুলে গেছে, এখানে ওর রিফ্লেকশন, ও আবার ওই রাস্তা ধরেই ফিরে এসেছে। So that is called retraces its path. So in that scenario, we'll see the image and object position will get interchanged. মানে আমার আগে যেটা অবজেক্ট ছিল, লাইটটা যখন ফিরে এলো তখন ওইটাই ইমেজ হিসেবে ফাংশন করবে, আর লাইটটা যখন গেছে এটা আমার ইমেজ ছিল। So this image will now, once the light is retracing back its path, at that time this image will act as a virtual object. So that is the beauty of this principle. তাহলে এই x পয়েন্ট যেটা আছে, মানে ফার্স্টে যেটা অবজেক্ট পয়েন্ট ছিল, আর এই যে y পয়েন্ট তুমি যেটা দেখছো, এই দুটো পয়েন্টকে একসাথে বলে কনজুগেট পয়েন্টস। তো কনজুগেট পয়েন্টস একটা রিফ্লেকশন বা রিফ্র্যাকশনে, তোমাকে যদি প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অফ লাইট, তুমি শুধু এইটুকু মেনশন করে দেবে, আর কনজুগেট পয়েন্টসটা বলে দেবে যে দিস টু আর বেসিক্যালি কনসিডার্ড অ্যাজ দ্য কনজুগেট পয়েন্টস। কোনোদিন মুখস্থ করতে যাবে না, ডেফিনিশন, ল, এগুলো মুখস্থ করতে যাবে না। তুমি যদি জিনিসটা বুঝতে পারো, মাথার মধ্যে গেঁথে নেবে যে কি ঘটছে ব্যাপারটা, তাহলে তুমি ফিজিক্সে করতে পারো, কোনো অসুবিধা হবে না। এবার তুমি রিফ্র্যাকশন অফ গ্লাস স্ল্যাব, এখান থেকে কোয়েশ্চেনও দেয়, রিফ্র্যাকশন অফ গ্লাস স্ল্যাব। যারা নিটের ক্যান্ডিডেট তারা মনে হতে পারে স্যার আমাদের অঙ্ক করতে হবে, বেশি প্রবলেমস করতে হবে, তো ডিডাকশন ডেরাইভেশনটা বোর্ডে বা স্কুলের পরীক্ষা আসে, কিন্তু নিটে তো আমাদের প্রবলেমস। আমি বলছি ডেরাইভেশনসটাই করো মন দিয়ে, এবং তারপর ওটার অ্যাপ্লাই করো। ডেরাইভেশন করার সময় মুখস্থ না করে দেখো যে অ্যাকচুয়ালি আমি কি করছি,
তুমি যদি ভালো করে মাথায় রাখো তুমি দেখবে 90% না 99% of the students used to mug up and they vomit the derivations. They don't understand the derivation. তুমি যদি ডেরিভেশনটা বুঝে করো তুমি দেখবে অঙ্ক করতে গিয়ে তোমার ওই ডেরিভেশনটাই কাজে লাগবে। এই যে reflection of glass slabs once we are talking about, so in that case what we'll see, suppose we have a glass slab over here. Suppose we are considering this particular glass slab over here, and we have seen one particular, this is the normal and this is another normal. Suppose we are considering another normal over here. Now here we have seen one particular ray of light is falling onto this particular point. So এটা একটা point আছে, এটা একটা point আছে. So now in this case we can consider this point as O and this particular point we consider as A. Now this point is considered, suppose এটাকে আমি ধরছি, এটাকে আমি নামিয়ে দিচ্ছি, this particular point. So this, if I just extend this point, এটাকে আমি নামিয়ে দিলাম, তো এই পয়েন্টটা হয়ে গেল n dash n1. তো একটা লাইট আসছে এখান থেকে, সাপোজ এই লাইটটা আমি AO থেকে লাইট আসছে and this angle is I. That is the angle of incident. এবার দেখা যাচ্ছে এই লাইটটা কি হতো স্যার, এই লাইটটা তো স্ট্রেট বেরিয়ে যাওয়ার কথা যদি আজ এই স্ল্যাবটা না থাকতো। সো উই ক্যান কনসিডার দিস পার্টিকুলার স্ল্যাব ডিসটেন্স, তুমি একটা ধরে নাও একটা সার্টেন স্ল্যাব ডিসটেন্স, ইউ ক্যান কনসিডার দিস স্ল্যাব ডিসটেন্স ইজ t. সো সাপোজ ইউ আর কনসিডারিং দিস পার্টিকুলার স্ল্যাব ডিসটেন্স ইজ t, এটার ভ্যালু হচ্ছে t, তুমি ধরে নেবে। সাপোজ এটার ভ্যালু তুমি ধরছো t, অন্য কিছুও ধরতে পারো। এটার এয়ার আছে স্যার, এটা গ্লাস আছে, সো দিস ইজ গ্লাস and this is air. Now what is happening sir, after refraction at the point O the ray will bend, definitely tai howa uchit, and after refraction again at the point O it will be parallel to the AO, mane erokom jabe. So now we can see this particular point, eta jodi ami A dash dhori, suppose ei point take ami A dash dhorchi, suppose eta sorry ekhane ami A dhorchi, ek minute, this I am considering A, etake ami change kore dilam, suppose this is X, this is Y. So here we can say that XO is parallel to AY. এটা হতেই হবে স্যার, কারণ এখানেও এয়ার আছে এখানেও এয়ার আছে, দুটোতেই রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইজ সেম, মানে এখানেও মিউ এ which is equal to 1, here also মিউ এ which is equal to 1. আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, অনেকে যেটা জানে না, মিউ এ is equal to 1 আমাদের বইতেও লেখা থাকে, বাট অ্যাকচুয়ালি ইট ইজ এ রং। রিসেন্টলি দিল্লি আকাশে একটা কোয়েশ্চেন্স দিয়েছিল যে which has the refractive index 1, সবাই মেজরিটি অফ দ্য স্টুডেন্ট লিখেছে মিউ ইজ ইকুয়াল টু 1, মিউ এর ভ্যালু 1 না, মিউ এর ভ্যালু হচ্ছে 1.003. actually it is for vacuum, if you consider the vacuum then it comes down to 1.00. so remember these things, আমরা এটা নি approximation, তুমি যেটা বইয়ে দেখো ওটা actually approximation, actually 1.00 that is the mu of vacuum, not mu of air, it is 1.003, but what approximation anyway. So now this angle will be r, তো এটা যদি r হয় তাহলে এটাও r হবে, কারণ কি আমার no, so this we know that n1o is parallel to this one, that means এখানে তুমি n2 ধরো, so this you can say n, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা r হলে এই অ্যাঙ্গেলটা r হবে, দুটো অ্যাঙ্গেল আছে, so this angle is r, this angle is r, এই পর্যন্ত ঠিক আছে। মজাটা হচ্ছে স্যার এই যে লাইনটা সোজা বেরোনোর কথা ছিল, দ্যাট মিন্স দিস লাইন শুড মুভ লাইক দিস, মানে এই যে লাইনটা আপনি দেখছেন সেই লাইনটা আমি যদি একটু স্ল্যাবটাকে বাড়িয়ে দিই, ফর এক্সাম্পল আমি একটু স্ল্যাবটাকে বাড়িয়ে দিলাম, সো দিস লাইন অ্যাকচুয়ালি স্যার এরকম ভাবে, এই লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম ভাবে যাওয়ার কথা, আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি স্ল্যাবটাকে ফর এক্সাম্পল, সো অ্যাকচুয়ালি এই যে লাইনটা আপনি দেখছেন স্যার এই লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম ভাবে মুভ করে বেরিয়ে যেত, কিন্তু সেটা বেরোতে পারলো না। কেন পারলো না? বিকজ এই পার্টিকুলার পয়েন্টে আমার এই লাইনটা অ্যাকচুয়ালি দেখা যায় যে এরকম লাইনটা যাবে, সো দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি দ্য রে অফ লাইট শুড পাস, বাট এটা যেতে পারলো না বিকজ রিফ্র্যাকশনের জন্য এটা বেঁকে এরকম ভাবে গেল। সো দিস ইজ ইওর ইনসিডেন্ট রে, অ্যাকচুয়ালি দিস ইজ ইওর ইনসিডেন্ট রে, and whatever you have seen over here, this is your imagined ray, this is your imagined ray, that is practically your imagined ray. So আমার emergent ray টা এইভাবে এলো, তো the thickness which you have seen over here sir, এখান থেকে যদি আপনি একটা perpendicular, if you draw a perpendicular, suppose if you draw this perpendicular from this point to this point,
So this particular point which is cutting over here, that point suppose you consider as n3, or maybe if you consider it as a n2 because এটা n1 আছে, so এইটাকে অন্য কিছু একটা ধরে নিলেই হবে। So we will consider this point something else. এবার এখানে কি হয়, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা r dash হতে পারে, but actually r is equal to r dash, because in this case এই যে অ্যাঙ্গেলটা আছে, this particular angle which you have seen over here, এইখানকার এই যে অ্যাঙ্গেলটা, so this particular angle is r and this particular angle which you have seen over here, that is r dash. তো এই দুটো তো সেম হবে because medium তো সেম আছে। এবার আমরা কি করব না, এই পার্টিকুলার লাইনটাকে if I extrapolate, মানে if I elongate this line, এটাকে বাড়িয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমার ট্রায়াঙ্গেল যেটা আসছে সেটা হচ্ছে a mu g, once we consider then we can say that is sin I dash by sin r dash। আমি যদি এভাবে লিখছি, suppose this we are writing over here, এবার sin I dash মানে আমরা এই অ্যাঙ্গেলটাকে বলছি I dash, so this is the I dash। এটা কেন লিখলাম, বিকজ মিউ জি থেকে ক্লাসে আসছে, দ্যাট মিন্স এটার মানে হচ্ছে স্যার অ্যাকচুয়ালি মিউ জি বাই মিউ এ। আমি কোন ট্রায়াঙ্গেলটা মানে এই পোরশনটাকে দেখাচ্ছি, দ্যাট মিন্স উই আর শোয়িং দিস পোরশন। স্যার এই পোরশনে আপনি ফার্স্টে দেখুন সাইন অফ এ মিউ জি মানে কি, মিউ জি বাই মিউ এ, তার মানে আপনার গ্লাসে যে অ্যাঙ্গেলটা করেছে দ্যাট ইজ আর ড্যাশ, আর আপনার এয়ারে যে অ্যাঙ্গেলটা করেছে, সরি দিস ইজ এয়ার, তো এয়ারে যে অ্যাঙ্গেলটা করেছে সেই অ্যাঙ্গেলটা আছে এটা, এটা আমি ভালো করে লিখে দিচ্ছি, দিস ইজ এয়ার, সো মিউ অফ এ, সো মিউ অফ এ তে যে অ্যাঙ্গেলটা করেছে দ্যাট ইজ আই ড্যাশ, মানে এই অ্যাঙ্গেলটা, সো দিস অ্যাঙ্গেল ইট হ্যাজ মেড অন আই ড্যাশ, দ্যাট ইজ এয়ার, আর এখানে গ্লাসে অ্যাঙ্গেলটা করেছে, তাহলে আপনি এটা লিখতে পারেন। এবার এখানে আপনি আরেকটা জিনিস লিখতে পারেন যে r ইজ ইকুয়াল টু r ড্যাশ, সো ওইটাকে ঘুরিয়ে এই যে দুটো ইকুয়েশন আপনি পেলেন, বিকজ ফার্স্ট ইকুয়েশন আপনি পাচ্ছেন a mu g, so a mu g first equation whatever you have get, in that case you can write down sin of I by sin of r, কারণ mu g মানে গ্লাস, সো এটাকে আপনি লিখতেই পারেন mu g by mu of air, তো air এর ভ্যালু 1, সো ন্যাচারালি এই দুটো ক্ষেত্রে আমরা 1 ধরে নিই, তো এটা আসে। এবার এই লাইনটার সাথে তো স্যার এই লাইনটা প্যারালাল, বিকজ দিস টু লাইন আর প্যারালাল, তো এটা যদি প্যারালাল হয় তাহলে আমার যে cos অফ r, এই যে ভ্যালুটা আসবে, সেই cos অফ ভ্যালুটা আপনার কত আসছে না, এখানে আমার ON1 এইটা ডিভাইডেড বাই OA আসছে, মানে ON1 মানে হচ্ছে এই লেন্থ, আর OA মানে হচ্ছে আমার এই লেন্থটা, সো দিস ইজ দ্য লেন্থ। আমার ট্রায়াঙ্গেল কোনটা নেওয়া হচ্ছে না, ট্রায়াঙ্গেল নিচ্ছে আমি ON1A, দিস ইজ দ্য ট্রায়াঙ্গেল আই হ্যাভ কনসিডার্ড। এবার আরেকটা এই পার্টিকুলার পোরশনে আমরা তাহলে এখান থেকে লিখতেই পারি যে এই যে এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সো cos 1 এর এই ভ্যালুটা লিখলে we can write down that is t by OA। এবার OA এর ভ্যালুটা আমরা জানি যে OA is basically come down to t by cos of r, সো এই cos r টাকে নিচে নামালে আর OA টাকে তুলে দিলে মানে cos r will come downwards, সো OA এর ভ্যালুটা এটা এসে গেল। The moment you get these things, তোমার পুরো কাজটা অনেক ইজি হয়ে গেল। So now next step, this is your one of the important equations, তো এই ইকুয়েশনসটাকে এবার আমি কি করব, আমার যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, সো সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার দিকে আমরা দেখব। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কোনটা, সেটা হচ্ছে ON2A, এটা, তাহলে আমার সাইন অফ N2OA, এই যে অ্যাঙ্গেলটা N2OA মানে হচ্ছে N2O and A মানে এই অ্যাঙ্গেলটা মানে N2OA, এই যে ট্রায়াঙ্গেলটা, তার যদি সাইন নিই তাহলে আমি কি পাচ্ছি, আমার এই লেন্থটা হচ্ছে হাইটটা, দিস ইজ মাই হাইট এন্ড দিস ইজ মাই হাইপোটেনিউস, তাহলে আমি হাইপোটেনিউসটাকে এবার ইউজ করব, তাহলে দিস কামিং ডাউন টু A into divided by O into A। দেখে নাও একবার, A into মানে এই লেন্থটা, আমি কোন ট্রায়াঙ্গেলটাকে নিচ্ছি, আমি এই ট্রায়াঙ্গেলটাকে নিচ্ছি, আই এম কনসিডারিং দিস পার্টিকুলার ট্রায়াঙ্গেল, সো ইন দিস পার্টিকুলার ট্রায়াঙ্গেল এইটা হচ্ছে আমার A into মানে হাইট and this is my hypotenuse, তাহলে হাইট বাই hypotenuse, because this angle I am going to consider, so এটা হচ্ছে sin n2, so this angle means A n2 যেটা সেটাই হচ্ছে আমার কতটা ডেভিয়েশনটা হয়েছে সেইটা A n2,
তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে তুমি যদি দেখো, তাহলে এই অ্যাঙ্গেলটা গোটা অ্যাঙ্গেলটা হচ্ছে আই, এই অ্যাঙ্গেলটা হচ্ছে গোটা অ্যাঙ্গেলটা হচ্ছে আই, কারণ অপোজিট অ্যাঙ্গেল, তার অপোজিট অ্যাঙ্গেল এটা আই হবে আর এটা আই, তার মানে দিস উইল বি, এই ছোট্ট যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হবে আই মাইনাস আই। সো দিস উইল বি আই মাইনাস আর, তাহলে তুমি এখানে লিখবে সাইন অফ আই মাইনাস আর ইজ ইকুয়াল টু a/2/OA। এবার ও এর যে লেন্থটা সেটা হচ্ছে থিকনেস, বিকজ এইখান থেকে এতটা লেন্থ হচ্ছে টি, তাহলে ও এ মানে কোন, এই পয়েন্টটা থেকে শুরু করে এই পয়েন্টটা অবধি। সো নাও ইউ ক্যান সে টি ওভার হিয়ার। এবার টি পেয়ে গেলে a ইনটু, এবার a ইনটু কে তুমি যদি এই সরি t বাই cos অফ r, সরি t বাই cos অফ r, বিকজ এটা কেন cos অফ r হবে সেটা আমি বলে দিই। এই পার্টিকুলার কেসে আমার যেটা ওয়ে এসছে সে ওয়েটা হচ্ছে এই লেন্থ, মানে ওয়ে মানে হচ্ছে t বাই cos অফ r, মানে আমার এই পোরশন। সো দিস পার্টিকুলার লেন্থ উই আর টকিং অ্যাবাউট ওয়ে, এইটা হচ্ছে আমার ওয়ে লেন্থ। তাহলে t বাই cos অফ r এটা অলরেডি আমি বার করেছিলাম এখানে, তাহলে আমার এই ভ্যালুটা আমি কি করছি না এইখান থেকে তুলে নিয়ে গিয়ে আমি এই জায়গাটায় বসিয়ে দিলাম। সো দিস আই এম পুটিং ওভার হিয়ার। সো ইফ আই পুট দিস পার্টিকুলার ভ্যালু ওভার হিয়ার, তাহলে এবার এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে এটা এসে যায় 2 বাই cos অফ r ইনটু sin অফ i মাইনাস r, এন্ড দ্যাট ইজ মাই a ইনটু, এটাই আমার, এটাকে বলে ল্যাটারাল ডেভিয়েশন, মানে এখানেও একটা ডেভিয়েশন হয়েছে কিন্তু এটা ল্যাটারাল ডেভিয়েশন হিসেবে, মানে এটাকে আমরা বলি ল্যাটারাল শিফট। সো যখনই আমরা ল্যাটারাল শিফট কথাটা বলছি, তার মানে অ্যাকচুয়ালি উই আর ট্রাইং টু শো দিস পার্টিকুলার ডিসটেন্স, এইটা, এই যে শিফটটা, অর্থাৎ লাইটটা কোথা দিয়ে যাওয়া উচিত ছিল, এখন লাইটটা কোথা দিয়ে যাচ্ছে। সো এই যে শিফটটা তুমি দেখতে পাচ্ছ, এই যে এতটা চওড়া অংশটা, দিস ইজ কল্ড ল্যাটারাল শিফট। সো এই a ইনটুটা হচ্ছে তোমার ল্যাটারাল শিফট। এবার এটাকে তুমি এটা এই ফর্মেও রাখতে পারো, অন্য ফর্মেও দিতে পারো, দ্যাটস আলাদা, মোটামুটি এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম এইভাবে হয়। তাহলে আমি কোন কোন দুটো ট্রায়াঙ্গেলকে নিলাম সেটা দেখা দরকার। স্যার একটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটাকে নিয়েছি, দিস ইজ দ্য ট্রায়াঙ্গেল, and another one is this is the triangle we have considered. তো এই দুটো ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে ON1A আর একটা হচ্ছে OAN2, so this triangle we have considered and this triangle we have considered over here. এই দুটো ট্রায়াঙ্গেলকে কনসিডার করে আমার ল্যাটারাল শিফটটা পেয়ে। এবার প্রশ্নটা হচ্ছে স্যার এটা গেল আপনার ল্যাটারাল শিফট, অর্থাৎ লাইটটা যদি বেঁকে যায় তাহলে এরকম একটা শিফট পেয়ে যাব আমরা, গ্লাস স্ল্যাব হোক বা অন্য কিছু হোক, আমরা ল্যাটারাল শিফট বার করতে পারি। কিন্তু এমনও তো হতে পারে যে স্যার লাইটটা বেঁকে যাচ্ছে না, নরমালি আসছে, তখনও তাহলে একটা শিফট হবে। তাহলে হাউ উই ক্যান ম্যানেজ দ্যাট পার্টিকুলার শিফট, এবার আমরা সেটা দেখব। সেই শিফটটার দিকে এবার তাকাবো যে সেই শিফটটা কিরকম হতে পারে, মানে হোয়াট কাইন্ড অফ শিফট ইট ইজ। সেই শিফটটাকে আমরা বলে থাকি, যে শিফটটার কথা আমরা বলতে যাচ্ছি, সো দ্যাট পার্টিকুলার শিফট ইজ বেসিক্যালি দ্য স্পেশাল কেস। সেই স্পেশাল কেসে আমরা দেখব যে এই শিফটটা স্যার মুখস্থ রাখার দরকার। কিরকম স্যার, আপনার ফর্মুলাটা কি বেরিয়েছে একবার দেখুন তো। স্যার ফর্মুলা যেটা বেরিয়েছে সেখানে লেখা হয়েছে lateral shift, that lateral shift formula which has come, that is equal to come to t into sine of I minus r by cos of r, that is the lateral shift. আমাদের পিকচারটাও রাফলি একটু মনে রাখার চেষ্টা করি। এরকম একটা স্ল্যাব আছে, এটা এরকম এলো, এটা এদিকে গেল, এটা এদিকে গেল, এই লাইনটা সোজা গেল, এখান থেকে যে এই ডিসটেন্সটা, দ্যাট ডিসটেন্স ইজ বেসিক্যালি ল্যাটারাল শিফট, মানে এইটা হচ্ছে আমার ল্যাটারাল শিফট। সো LS, that is the lateral shift. এবার বলছে স্পেশাল কেসে কিভাবে মনে রাখতে হয়। স্যার ফার্স্ট থিং ইজ, যদি দেখা যায় কেস নাম্বার 1, স্যার ইফ I is equal to 0, মানে এইটা আমার 0 হয়ে গেল, তো যদি I 0 হয়ে যায় তাহলে তো আমার আটটা যেটা সেটাও 0 হয়ে যাবে। তাহলে পিকচারটা কিরকম হবে স্যার, এরকম যদি স্ল্যাবটা থাকে, যদি আইটা 0 হয় তার মানে নরমালের সাথে হিট করে লাইটটা এরকম ঢুকবে, আবার লাইটটা এরকম ভাবে বেরিয়ে যাবে। So in that case R will be also equal to 0. যদি আমার আইটা 0 হয় তাহলে পিকচারটা বদলে যাবে, পিকচারটা ট্রান্সফার হয়ে এরকম পিকচার এসে যায়। So this picture was this will be shifted to this picture. So if I 0, definitely R will be also 0. কারণ I যদি 0 হয় এই পার্টিকুলার পিকচারে, তো আরও 0 হবে, আর এর কোনো রোল থাকবে না। তাহলে যদি R 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার শিফটটা কিভাবে আমি ডিটারমাইন করব। স্যার এখানে তো 0, এখানে এইটা, এই দুটো তো 0,
তো 0 মাইনাস 0 তার মানে ল্যাটারাল শিফট যদি বলে ভাই কত হবে, তখন তুমি বলবে ল্যাটারাল শিফট হবে t ইনটু সাইন অফ 0 মাইনাস 0 ডিভাইডেড বাই কস অফ 0, এরকম একটা। তার মানে এটা হচ্ছে t ইনটু 0 সাইন 0 মাইনাস 0 মানে সাইন 0, সাইন 0 ভ্যালু 0 ডিভাইডেড বাই 1, তার মানে ইট কাম ডাউন টু 0। তার মানে সেক্ষেত্রে স্যার কোনো ল্যাটারাল শিফট হবেই না। নাও নেক্সট কোয়েশ্চেন ইজ, যদি তাই হয় তার মানে এখানে বলতে হবে রেল প্লাস দ্য স্ল্যাব উইদাউট এনি ডেভিয়েশন, তার মানে এখানে উইদাউট এনি ডেভিয়েশন, উইদাউট এনি ডেভিয়েশন, কোনো ডেভিয়েশন হবে না, উইদাউট এনি ডেভিয়েশন রে উইল পাস দ্য স্ল্যাব, রে উইল পাস দ্য স্ল্যাব, এটা হবে। কিন্তু আরেকটা জিনিস হবে স্যার, সেটা হচ্ছে ল্যাটারাল শিফট হবে না ঠিকই, কিন্তু নরমাল শিফট হবে। তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ নরমাল শিফট। স্যার নরমাল শিফটটা কিন্তু হবে। সেই নরমাল শিফটের কি ফান্ডা না স্যার, সেই নরমাল শিফট হচ্ছে যে আমার যদি দেখা যায় যে আইটা খুব স্মল আছে স্যার, আইটা 0 না, আই ইজ ভেরি ভেরি স্মল, ভেরি ভেরি স্মল। অনেকে বলে আই 0 মানে নরমাল শিফট হবে, ভুল। আই 0 তে কখনো নরমাল শিফট হয় না, আই 0 তে ল্যাটারাল শিফটটা 0 হয়, কিন্তু নরমাল শিফট তুমি ওভাবে আইডেন্টিফাই করতে হবে না। যদি আই ইজ ভেরি স্মল, আইটা যদি খুব স্মল হয়, so in that case what will happen sir, r is also will be very small. so in that particular case এ যদি আইটা দেখা যাচ্ছে মানে এক্সট্রিমলি স্মল, মানে আমি বলছি এই স্ল্যাবটা আছে, ধরা যাক এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আছে, so this is my normal, আমি কথার কথা বলছি এরকম। তো আমার আইটা ধরা যাক, আমি জাস্ট এটা দেখানোর জন্য বলছি, ধরা যাক আইটা এরকম গেছে, ধরা যাক এইটা আমার আই। তো এখান থেকে ধরা যাক ডিফ্লেকশন হয়ে এরকম একটা আর এসছে, এই পয়েন্টে একটা আর এসছে এরকম। সো ইন দ্যাট কেস এইটা এখানে হবে না এনিওয়ে। সো আমি জাস্ট কথার কথা বলছি যে এরকম একটা স্ল্যাব আছে, সো ইন দ্যাট কেস দিস ইজ ইওর, তার মানে এই পার্টিকুলার পয়েন্ট দিয়ে আমার একটা লাইন এরকম ভাবে আমি স্ট্রেট করে টানবো। তাহলে এবার দেখো আই আর আর ইজ এক্সট্রিমলি স্মল, এইটুকু হচ্ছে তোমার আই and this much is your r. So I is very small and r is also will be very small, দুটোই খুব ছোট। In that case what will happen? So in that case sir, আমার যে lateral shiftটা ছিল, সেই lateral shifter ফর্মুলাটা কি ছিল একবার দেখা যায় স্যার। সেই ফর্মুলাটা ছিল t into sin of I minus r and here it was cos of r, এইটা ছিল ফর্মুলা। তো স্যার আই যদি স্মল হয় এবং আরও যদি স্মল হয়, দুটোই স্মল হয়, সো ইন দ্যাট পার্টিকুলার কেস এই পুরো জিনিসটাও তো স্মল হয়ে যাবে। মানে আমি বলছি আই স্মল, এক্সট্রিমলি স্মল, আর ইজ স্মল। তো আমরা জানি লিমিটে আমরা পড়েছি ইফ সাইন অফ থিটা বাই থিটা লিমিট থিটা টেন্ডস টু 0, এটা ইজ ইকুয়াল টু 1, মানে কি সাইন থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু থিটা। সাইন থিটার ভ্যালুটা থিটার সমান হয়ে যায়, কখন হয় যখন থিটাটা খুব স্মল হয়। তার মানে স্যার এই যে জিনিসটা আছে এই পুরো ভ্যালুটাই থিটা হয়ে যাবে, মানে ওই অ্যাঙ্গেলটা হয়ে যাবে। সো অ্যাঙ্গেলটাকে আমি আই হিসাবে ধরতে পারি। সো ইন দ্যাট কেস আমরা বলি এটার মানে আমরা তখন এইটা লিখবো যে এ মিউ জি যে ভ্যালুটা, সেটা সাইন আই বাই সাইন আর লিখবো না, আমরা নর্মালি এটা লিখি, কিন্তু এক্ষেত্রে আর সেটা লিখবো না, এক্ষেত্রে লিখবো আই বাই আর যখন আই ইজ ভেরি স্মল। তার মানে কি এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এটা যদি এয়ার হয় দ্যাট মিন্স মিউ জি ইজ ইকুয়াল টু আই বাই আর, সো আর এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম আই বাই মিউ জি। সো দিস মাচ আই উইল গেট। এবার এই যে ফর্মুলাটা আছে স্যার, এই ফর্মুলা আমি ওটা বসিয়ে দেবো, দ্যাট মিন্স আমার cos অফ আর এর ভ্যালু কত হবে, যদি খুব স্মল হয় তাহলে 1 হবে স্যার, কারণ আমার তো বেসিক্যালি cos থিটা মানে কি cos অফ থিটা যদি দেখা যায় যে থিটা টেন্ডস টু 0, তো আমার cos থিটার ভ্যালু কত হবে 1 হবে। তার মানে এই ভ্যালুটা হয়ে গেল 1, এই ভ্যালুটা হলো t, আর এই যে sin অফ i ইনটু r আছে এই ভ্যালুটাকে আমি তখন লিখলাম i মাইনাস r। কারণ কেন লিখলাম, বিকজ আমি জানি যে স্যার sin থিটা ইজ ইকুয়াল টু থিটা when থিটা ইজ ভেরি স্মল। তাহলে আমি লিখতে পারি sin অফ i মাইনাস r ইজ ইকুয়াল টু i মাইনাস r যখন i মাইনাস r ইজ বোথ আর ভেরি স্মল। তো ডিফারেন্সটাও তো স্মল হবে যদি দুটো স্মল হয়।
সো ন্যাচারালি এটা লেখার পর এবার আর এর জায়গায় আই বাই জি বসিয়ে দিলাম, দ্যাট মিন্স উই ক্যান সে এখানে আই ছিল আর আর এর জায়গায় আই বাই মিউ, সো উই ক্যান সে আর এর জায়গায় আমি আই বাই মিউ বসাবো। এবার এটা বসানোর পর এই পার্টিকুলার বসানোর পর আমি কি লিখতে পারি না, সেক্ষেত্রে স্যার ল্যাটারাল শিফটটা আমরা লিখি টি ইন্টু আই ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই এইটা লিখি। সো দিস মাচ ভ্যালু ই রাইট ডাউন। তাহলে আমার সেক্ষেত্রে ল্যাটারাল শিফট কত স্যার, সেক্ষেত্রে ল্যাটারাল শিফট হচ্ছে এইটা। অর্থাৎ ল্যাটারাল শিফট এই জিনিসটা কিন্তু অনেক জায়গায় থাকে না, আমরা ডাইরেক্ট নরমাল শিফট করে দিই ওটাকে। কেন করে দিই সেটাও বলি। বিকজ আমরা ধরে নিই যে সাইন অফ আই বাই আই when I tends to 0, so we can write down this value is 1. তো এই ভ্যালুটার পার্সপেক্টিভে আমরা ভ্যালুটা যখন লিখি তখন লেখার সময় আমরা এটাকে জাস্ট উড়িয়ে দিই এবং আমরা এই আই এর ভ্যালুটাকে 1 ধরে নিয়ে আমরা এইটা অ্যাকচুয়ালি ল্যাটারাল শিফট কত যখন অ্যাঙ্গেলটা খুব ছোট এটা জিজ্ঞাসা করেছে। তার মানে তোমায় নরমাল শিফট জিজ্ঞাসা করেনি। নরমাল শিফট স্যার আলাদা জিনিস, ল্যাটারাল শিফট স্যার আলাদা জিনিস। স্যার ল্যাটারাল শিফট কিন্তু এইটা হয়। এবার তুমি বলতে পারো যে স্যার নরমাল শিফটের সাথে ল্যাটারাল শিফটের একটা হিউজ মিল আছে, যখন আই এর ভ্যালুটা 1 হয়ে যায় তখন এই জিনিসটাই আমরা নরমাল শিফট হিসাবে ট্রিট করি, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। বাট তোমাকে যদি বলে ল্যাটারাল শিফট কত যখন আই ইজ ভেরি স্মল, তখন দিস ইজ দ্য অ্যান্সার। ইফ এনিবডি আস্ক হোয়াট ইজ দ্য ল্যাটারাল শিফট when আই ইজ নরমাল, মানে নট ভেরি স্মল, তখন আগে যেটা দেখানো হয়েছে তখন দিস ইজ দ্য অ্যান্সার এইটা। সো অ্যাট দ্যাট টাইম দিস ইজ দ্য নরমাল সিচুয়েশন and this is the exceptional situation when I is extremely short. তো দুটো আলাদা আলাদা lateral shift, so that we have shown over here এই জিনিসটা। সো এইভাবে আমরা জিনিসটাকে বার করে থাকি। এটা হচ্ছে বার করার ধরন, মানে how you are calculating these things. সো এবার প্রশ্নটা আসছে যখন আমরা নরমাল শিফট বার করছি তখন আমরা কি লিখি যে আমার ধরো একটা স্ল্যাব আছে, একটা জল আছে, এখানে ধরো আমি লিখলাম ওয়াটার। সো হিয়ার আই এম রাইটিং এয়ার ওভার হিয়ার। তো আমি কি করছি এই পার্টিকুলার পজিশন থেকে, সাপোজ আমি যদি এখানে আইটা থাকে, সাপোজ উই হ্যাভ কেপ্ট আই ওভার হিয়ার, তো এখানে যদি আই থাকে, সো ইন দ্যাট কেস আমি যদি বডিটাকে দেখি তাহলে বডিটা এখানে আছে, সাপোজ অ্যাকচুয়ালি বডিটা এখানে আছে বাট আমি বডিটাকে এখানে দেখছি। সো দিস ইজ দ্য ইমেজ অফ দিস বডি আর here the object is present. তো আমার যদি টোটাল হাইটটা অ্যাকচুয়াল হাইট যেটা সেটা ধরা যাক t, that means this height is basically the real depth. এই জিনিসটা হচ্ছে রিয়েল ডেপথ, মানে অ্যাকচুয়ালি অবজেক্ট ইজ সিচুয়েটেড at this position, that is a, and this is the position of the eye, মানে আইটা at present position at b. তো সিটা কি হবে, সিটা হচ্ছে আমি যেখানে অবজেক্টটাকে দেখছি, তার মানে অবজেক্ট অ্যাকচুয়ালি আছে এই পজিশনে, আমি দেখছি অবজেক্টটাকে সি পজিশন, অবজেক্টটা কিন্তু সিতে নেই, অবজেক্টটা আছে এতে। সো নাও উই ক্যান সে ফ্রম হিয়ার যে তোমার এই যে ডিসটেন্সটা তুমি দেখতে পাচ্ছ এখান থেকে স্টার্ট করে এই ডিসটেন্সটা, এটা আলাদা জিনিস, আর তোমার এখান থেকে এই ডিসটেন্সটা আলাদা জিনিস, আর এখান থেকে এই যে ডিসটেন্সটা তুমি দেখছো এটা আবার আলাদা জিনিস, মানে এখান থেকে এই ডিসটেন্সটা আলাদা, তিনটে আলাদা আলাদা জিনিস আমরা পাই। সো ফার্স্ট থিং এই যে ডিসটেন্সটা মানে বিসি এইটা, এটাকে আমরা বলে থাকি অ্যাপারেন্ট হাইট, আর এই যে টোটাল ডিসটেন্সটা তুমি দেখছো এটাকে আমরা বলে থাকি রিয়েল ডেপথ, এটাকে অ্যাপারেন্ট ডেপথ তো বলতে পারো কারণ আমরা নিচে দিচ্ছি তাই অ্যাপারেন্ট ডেপথ, এটাকে বলে রিয়েল ডেপথ মানে এই পুরোটা, মানে এই গোটাটা। সো দিস ইজ বেসিক্যালি উই সে দ্যাট দ্য রিয়েল ডেপথ। আর এই যে শিফটটা তুমি দেখছো এটাকে আমরা বলি নরমাল শিফট। সো দিস উই সে নরমাল শিফট। তার মানে আমার নরমাল শিফটের যে ফর্মুলা আসবে সেটা হবে টি মাইনাস টি বাই মিউ, এইটা হচ্ছে আমার নরমাল শিফটের ফর্মুলা। সো এখানে টি কমন নিলে 1 মাইনাস 1 বাই মিউ, দিস ইজ দ্য ফর্মুলা অফ দ্য নরমাল শিফট, এটা হচ্ছে নরমাল শিফটের ফর্মুলা। কিন্তু যখন আমি অ্যাপারেন্ট শিফট এই সরি ল্যাটারাল শিফট ইন স্মল অ্যাঙ্গেল বলছি তখন কিন্তু আমি বলছি টি ইন্টু আই ইন্টু 1 মাইনাস মিউ।
সো এইটা কিন্তু আমার ল্যাটারাল শিট ফর স্মল অ্যাঙ্গেল, দুটো এক নয়, মানে এটা আর এটা দুটো সেম নয়। আরেকটা জিনিস যেটা স্যার, যখন আমরা ল্যাটারাল শিট বলছি তখন লিখছি টি ইনটু সাইন অফ আই মাইনাস আর বাই কস অফ আর, এটার মানে হচ্ছে এলএস, দ্যাট ইজ দ্য ল্যাটারাল শিট। তাহলে এটাও এলএস, বাট দিস ইজ অনলি ফর স্মল অ্যাঙ্গেল, দিস ইজ এক্সট্রিমলি ফর স্মল অ্যাঙ্গেল, তখন আমরা এইটাকে এলএস বলছি। আর এইটা হচ্ছে আমার এনএস, দ্যাট ইজ নর্মাল শিট। সো তিনটের মধ্যে ডিফারেন্সটা এইভাবে আমরা বার করি। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে স্যার, সবসময় যে আপনি ডেন্সার মিডিয়াম থেকে দেখবেন, লেসার মিডিয়াম থেকে দেখবেন এমন কোনো কথা নেই। এটা হতেই পারে আপনি ডেন্সার থেকে দেখছেন। তো সবসময় এটা মাথায় রাখবে এই পার্টিকুলার কেসে, যখন তোমার μ2 ইজ গ্রেটার দ্যান μ1, এরকম যদি হয়, মানে অ্যাজ পার দ্য ফিগার আমি বলে দিচ্ছি কোনটা μ2 কোনটা μ1। সো এটার মানেটা হচ্ছে স্যার, আমার যেটা ইমেজ ডিসটেন্স হবে না, সেই ইমেজ ডিসটেন্সটা মানে μ2 গ্রেটার দ্যান μ1 বলতে আমি বলতে চাইছি, সাপোজ, আচ্ছা আমি এভাবে দেখাই তাহলে বুঝতে পারবে না, যে μ2 বাই μ1 ইজ ইকুয়াল টু সাপোজ μc তুমি বলতে। তো মিউটাকে কিভাবে ডিনোট করছে না, মিউটাকে ডিনোট করছে অ্যাপারেন্ট ডেপথ বাই রিয়েল ডেপথ। ধরা যাক আমি এভাবে ডিনোট করলাম, কথার কথা বলছি আমি এরকম ভাবে, তুমি বলবে মিউ মানে রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ, তো আমরা লিখে থাকি রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ ইজ ইকুয়াল টু মিউ লিখে থাকি। আপনি কেন এটা লিখলেন? সত্যি তো এটা কেন লিখলেন? কারণ আমরা তো জানি রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ এটা লিখে থাকি, আপনি তো উল্টোটা লিখলেন। তাহলে এটা কখন হবে? আর মিউ এর ব্যাপারটা এইটা কখন হবে? যখন আমি লিখবো মিউ ইজ ইকুয়াল টু রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ, মানে উপরে রিয়েল ডেপথ যাবে, নিচে অ্যাপারেন্ট ডেপথ আসবে। দুটো কিন্তু এক জিনিস নয় স্যার। এটা তখনই হতে পারে, এটা এই কেসটা কখন হবে স্যার? এটা হবে যখন আপনি দেখবেন μ2 যেটা আছে সেটা μ1 এর থেকে ছোট, মানে আপনি যেখান থেকে, মানে এই μ1 পজিশনটা মানে হচ্ছে আপনার যেখানে, অর্থাৎ মিউ যে ভ্যালুটা আসছে স্যার এটা লেস দ্যান 1, দ্যাট মিন্স হিয়ার মিউ ইজ লেস দ্যান 1। যদি মিউ ইজ লেস দ্যান 1 হয় তখন কিন্তু আপনার অ্যাপারেন্ট ডেপথ বাই রিয়েল ডেপথ এইভাবে। সো ইন দ্যাট কেস আমি বলতে পারি আমার ইউ ইজ গ্রেটার দ্যান ভি। ইউ ইজ গ্রেটার দ্যান মানে অবজেক্ট ডিসটেন্স বাই ইমেজ ডিসটেন্স, মানে অবজেক্ট ডিসটেন্সটা ইমেজ ডিসটেন্সের থেকে বড় হয়ে যাচ্ছে, তখন আমি মিউটাকে এইভাবে লিখছি। নরমালি কিন্তু আমরা কি লিখি, আমরা রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ লিখি, কিন্তু এখানে এই ঘটনাটা ঘটবে যে অ্যাপারেন্ট ডেপথ বাই রিয়েল ডেপথ লিখছি, বিকজ আমরা ধরে নিচ্ছি যে μ2, এই জিনিসটা মনে রাখবে যে μ2 গ্রেটার দ্যান μ1। এবার কোথায় তুমি μ1 প্লেস করেছো, কোথায় μ2 প্লেস করেছো, সেটা তোমার উপর ডিপেন্ড করবে কোনটাকে তুমি μ2 ধরছো, কোনটাকে μ1 ধরছো। সো ফর এক্সাম্পল আমি যদি বলি μ2, তার মানে স্যার এইটা আমার μ2 যদি আমি এয়ার ধরি, এইটা আমার μ1, এটা যদি ক্লাস ধরি, তাহলে স্যার μ2 গ্রেটার দ্যান μ1 তো এখানে হবে না, কারণ এটা এয়ার এর আছে, এটা গ্লাসের আছে। তাহলে আমার μ2 লেস দ্যান μ1 বলেছে, তার মানে এই কেসে আমার অবজেক্ট ডিসটেন্স ইজ গ্রেটার দ্যান ইমেজ ডিসটেন্স। সো ইন দ্যাট কেস মিউ এর ভ্যালুটা কিন্তু আমি যেটা লিখছি সেটা μ2 বাই μ1 করে আমি রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স বলে বসালাম। তাহলে তোমাকে মনে রাখতে হবে কি, যখন অঙ্ক করবে তখন মনে রাখতে হবে এই ফর্মুলাটা, μ2 গ্রেটার ইজ ইকুয়াল টু মিউ এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু এডি বাই আরডি, মানে অ্যাপারেন্ট ডেপথ বাই রিয়েল ডেপথ। এবার খালি এই মিউটা 1 বাই মিউ লিখ, মানে রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ লিখবো নাকি অ্যাপারেন্ট ডেপথ বাই রিয়েল ডেপথ লিখবো? এবার বইতে কি লেখা থাকে, সবসময় লেখা থাকে রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ। ছেলেরাও তো এটাই মুখস্থ করে যায় যে এটা ইজ ইকুয়াল টু মিউ, আর তলায় দেওয়া থাকে এআর। কে বলেছে সবসময় এআর হবে? মোটেই সবসময় এআর হবে না। আর দ্বিতীয় কথা, এটা কখনোই পসিবল নয় যে সবসময় রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ হবে। আমি এরপরে দেখাবো যখন এরকম অঙ্ক দেখবে যে এরকম জল আছে, জলের তলায় মিরর দিয়ে দিচ্ছে উপরে একটা অবজেক্ট, তখন জিনিসগুলো চেঞ্জ হতে থাকবে, রিফ্র্যাকশন রিফ্লেকশন, বা জলের তলায় একটা লেন্স দিয়ে দিয়েছে, এরকম ভাবে একটা লেন্স বসিয়ে দিয়েছে, মানে ওয়াটার আছে একটা গামলার মধ্যে, তার তলায় একটা লেন্স বসিয়ে দিয়েছে। এবার অবজেক্টটার কোথায় যাবে? তাহলে এখানে তো মাল্টিপল রিফ্র্যাকশন হবে। তো এই ক্ষেত্রে কিন্তু তখন তুমি বুঝতে পারবে ওই কনসেপ্ট দিয়ে হবে না। তার মানে আমার যে কনসেপ্টটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, সব জায়গায় আমি ইউজ করতে পারি, সেটা হচ্ছে স্যার এইটা কেস 1,
যে μ2 বাই μ1 যদি মিউ ধরি, রেশিও অফ টু, দ্যাট ইজ রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দ্যাট ইজ অ্যাপারেন্ট ডেপথ বাই রিয়েল ডেপথ। এবার মুশকিলটা হচ্ছে স্যার মিউ এর ভ্যালুটা যদি লেস দ্যান 1 আসে, দুটো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে এটা যদি দেখা যায় লেস দ্যান 1, তার মানে কি? তার মানে বোঝাচ্ছে μ1 ইজ গ্রেটার দ্যান μ2। যদি সেটা হয় তার মানে বুঝতে হবে আমার স্যার ইউ গ্রেটার দ্যান ভি হবে। ইউ মানে হচ্ছে তোমার অবজেক্ট ডিসটেন্স, দিস ইজ ইওর অবজেক্ট ডিসটেন্স, will be greater than image distance. So this will be greater than image distance. তাহলে এই যে সিনারিওটা আপনি দেখালেন, সাপোজ আমার এরকম জল আছে, তাহলে এখানে মিউ আমার এই পার্টিকুলার পোরশনে আমি আইটা রেখেছি, দিস ইজ মাই পজিশন অফ আই। তো অবজেক্টটা এখানে আছে, আমি এখানে দেখতে পাচ্ছি, তাহলে এটা আমার ইমেজ, এটা আমার অবজেক্ট। তাহলে অবজেক্ট হাইট মানে অবজেক্ট ডিসটেন্সটা হচ্ছে স্যার এইটা, দ্যাট ইজ মাই ইউ, আর ইমেজ ডিসটেন্স হচ্ছে এইটা, দ্যাট ইজ মাই ভি। তো আমার ইউ গ্রেটার দ্যান ভি, তো ইউ গ্রেটার দ্যান ভি মানে এইটা আমার μ1 হবে, এইটা আমার μ2 হবে, তবেই কি আমার এটা মিলছে μ1 গ্রেটার দ্যান μ2, নইলে এটা হবে। সো ইন দ্যাট কেস μ1 টা নিচে যাবে। এবার তুমি দেখো, তুমি যেটা বইয়ে দেখেছো সেটা ম্যাচ করে যাচ্ছে স্যার। আমি বইতে দেখেছি, বইতে লেখা আছে আরডি বাই এডি, এটা বইতে লেখা আছে, কিন্তু এটা এলো কোথা থেকে? এটা তো মুখস্থ করে ভাবে হবে না। আমরা যদি সবসময় মুখস্থ করে যাই তাহলে তোমার অঙ্কটা ঘুরিয়ে দেবে তোমরা। অ্যাকচুয়াল গ্রামারটা স্যার এইটা। এবার আমি দেখতে পাচ্ছি μ1টা হচ্ছে জলের আর μ2টা হচ্ছে এয়ারের, তাহলে আমি এখানে এয়ার বসালাম, এটা মিউ অফ ওয়াটার বসালাম, এখানে আমি এডি লিখলাম, এখানে আরডি লিখলাম, তাহলে এখানে আমি বলতে পারি আরডি বাই এডি দ্যাট ইজ ইকুয়াল টু মিউ ডাব্লিউ। স্যার বইতে যেটা লেখা ছিল না তার সাথে পুরো মিলে যাচ্ছে। বইতে স্যার এইটা দেয়া ছিল, কিন্তু এটা এলো কোথা থেকে? তোমায় এনসিআরটি এত কিছু বলে দেবে না, এনসিআরটি এইটা দিয়ে দেবে, খালি তোমাকে এইখান থেকে জিনিসটা ধরতে হবে যে এটা কিভাবে আসছে। তুমি যদি এইটা খালি মনে রাখো আর অঙ্কগুলো করতে থাকো, যেই তোমায় সিনারিওটা বদলে দেবে, রিভার্স করে দেবে, তোমাকে দেখানো হয় যে লোকটা কিভাবে মাছটাকে দেখছে, কিন্তু মাছটা কিভাবে লোকটাকে দেখছে সেটা বলা থাকে না। অঙ্কটা কিন্তু ওইভাবে আসবে নিটে বা যেই মেনে বা যে কোনো কম্পিউটারে, যে লোকটা মাছটাকে দেখছে এক জিনিস, কিন্তু মাছটাও তো লোকটাকে দেখছে, সেটা কি করে দেখছে? তাহলে আমি সেখানে কি করে বার করবো? সেটা তো জানি না। আমি তো শুধু জানি রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ ইজ ইকুয়াল টু মিউ লিখতে হয়, এটা মুখস্থ করে রেখেছি, সব জায়গায় এটা ইউজ করি না, এটা করলে হবে না। তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা স্যার μ2 বাই μ1 ইজ ইকুয়াল টু মিউ ইজ ইকুয়াল টু অ্যাপারেন্ট ডেপথ বাই রিয়েল ডেপথ, এটা ফার্স্টে লিখি। এবার এই ফর্মুলাটা স্যার, এই ফর্মুলাটায় যদি দেখা যায় মিউ লেস দ্যান 1 মানে মিউ লেস দ্যান 1 মানে μ1টা বড়, যদি স্যার μ1টা বড় হয় তবেই আমি অ্যাপারেন্ট ডেপথটা উপরে, রিয়েল ডেপথটা নিচে রাখবো। তাহলে কেস 2টা কি হবে স্যার? কেস 2টা ঠিক উল্টো হয়ে যাবে। সেই কেস 2টা হবে স্যার ফর্মুলাটা একটাই লিখবো, কিন্তু যদি দেখা যায় যে μ2 গ্রেটার দ্যান μ1, এখানে আমি লিখেছিলাম এইটা, তাহলে সেক্ষেত্রে কি হবে? μ2 যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে μ উইল বি গ্রেটার দ্যান 1, এইটা হবে। তাহলে স্যার ইমেজ ডিসটেন্সটা বড় হয়ে যাবে অবজেক্ট ডিসটেন্সের থেকে। So image distance will be greater than the object distance in that case. So always remember these things, সেই ক্ষেত্রে এই জিনিসটা হবে। অর্থাৎ আপনার ফর্মুলা আপনি এটাই রাখুন, কিন্তু আপনার এইটা দেখতে হবে যদি মিউটা গ্রেটার দ্যান 1 হয় সেক্ষেত্রে ইমেজ ডিসটেন্স will be greater than object distance. So in that case apparent distance যেটা থাকবে সেই ডিসটেন্সটা রিয়েল ডিসটেন্সের থেকে বড় হয়ে যাবে। মানে apparent distance এটা হচ্ছে আপনার apparent distance এরকম, আর এইটা হচ্ছে আপনার রিয়েল ডিসটেন্স। So apparent distance of the object will be greater than the real distance, real distance এর থেকে বড় হয়ে যাবে। এবং সবসময় মাথায় রাখবেন নরমাল শিফটে যদি আমার দেখা, এইটা হচ্ছে সেকেন্ড কেস। এবার নরমাল শিফটের আমরা একটা কমন ইউজ দেখে থাকি, সেই ইউজটা হচ্ছে এরকম যে যখন আমরা নরমাল শিফট দেখছি, সাপোজ আমরা কোনো একটা নরমাল শিফট দেখছি, সো নরমাল শিফটটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে দেখে থাকি জানো স্যার? যদি ধরুন এরকম একটা শিফট আছে, এখানে অবজেক্টটাকে দেখলেন, এইখানে অবজেক্ট আছে,
এইখানে ইমেজ পেয়েছেন, এখানে অবজেক্ট, দ্যাট মিন্স এইটাকে আপনি বলেন নর্মাল শিফট। সো এই জিনিসটাকে আপনি বলছেন নর্মাল শিফট, এইটাকে আপনি বলেন নর্মাল শিফট। দ্যাট মিন্স এই ডিসটেন্সটা হচ্ছে আপনার ইউ, আর এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে আপনার ভি। এইভাবে জেনারেলি আমরা দেখে থাকি, বাট এখানে একটা ব্যাপার আছে, এই ওআইটা হচ্ছে এনএস মানে নর্মাল শিফট, দিস ইজ মাই নর্মাল শিফট। নাও ইফ ইট ইজ সিন, যদি এটা দেখতে পারা যায়, ইন কেস ইট ইজ সিন দ্যাট ইউ মাইনাস ভি, এইটা যদি পজিটিভ হয়, মানে ইফ ইট ইজ পজিটিভ গ্রেটার দ্যান 0, এটা যদি নর্মাল শিফট অফ অ্যান অবজেক্ট, স্যার সেটা তখনই হতে পারে এই পার্টিকুলার ক্ষেত্রে যদি আমার দেখা যায় এটা পজিটিভ, তখনই হবে যখন ইউটা গ্রেটার দ্যান ভি হয়, তবে এটা পজিটিভ। দেন ইউ ক্যান সি দিস ইজ এ পজিটিভ। কারণ কি দেখো, তোমার জিনিসটা কি হয় আমি বলছি, ইউ মাইনাস ভি তে তুমি যদি ইউটাকে কমন দেখো তাহলে 1 মাইনাস ভি বাই ইউ, এটাও মুখস্থ করার দরকার নেই স্যার। ভি ইউ যদি বড় হয় তাহলে এটা ফ্র্যাকশন হয়ে যাবে, ইউ যদি বড় হয়, সাপোজ এটা 2 এটা 3, তাহলে ইট উইল বি ফ্র্যাকশন। সো 1 মাইনাস 2/3 এই পোরশনটা গ্রেটার দ্যান 0 হবেই, এটাই নিয়ম। সো 2/3 করলে ফ্র্যাকশন, 1 মাইনাস 2/3 পুরো পোরশনটা, দ্যাট মিন্স এই গোটা পোরশনটা স্যার গ্রেটার দ্যান 0 হয়ে গেল। সো ইফ দিস ইজ গ্রেটার দ্যান 0, দ্যাট মিন্স আমার নর্মাল শিফটটা পজিটিভ হবে। আর যদি দেখা যায় যে ইউ মাইনাস ভি এইটা যদি নেগেটিভ হয়, লেস দ্যান 0 হয়, তার মানে বুঝে নিতে হবে এটা নেগেটিভ, তার মানে নর্মাল শিফটটা সেক্ষেত্রে আমার নেগেটিভ হয়ে যাবে। সো নেগেটিভ নর্মাল শিফট মানে সবসময় জানবে সেক্ষেত্রে নর্মাল শিফট নেগেটিভ। তাহলে যখন পজিটিভ নর্মাল শিফটটা হবে, সে যেদিকেই হোক না কেন, স্যার লাইটটা যে ওপর থেকে আসবে এমন করে নেই, আপনিও তো জলের তলায় চোখ রেখে ডুবুরি হয়ে দেখতে পারেন মাছটাকে। সো আমি দেখবো আমার নর্মাল শিফটটা পজিটিভ না নর্মাল শিফট নেগেটিভ। যদি নর্মাল শিফট পজিটিভ হয় তাহলে অবজেক্ট ডিসটেন্স গ্রেটার দ্যান ইমেজ ডিসটেন্স হবে, and in that particular case mu is less than 1, and in that case here in this case mu is greater than 1, I'm sorry, mu is greater than 1, and here mu is less than 1. So আমি ওইভাবে রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ ইজ ইকুয়াল টু মিউ এই ফর্মে মুখস্থ করব না, মরে গেলেও না, কারণ আমাকে অঙ্কটা ঘুরিয়ে দেবে। আমি সব সময় দেখেছি রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ মিউ দিয়ে মুখস্থ করে করে যাচ্ছে, ওটা করো না। কারণ তোমরা ধরেই নিচ্ছ বইতে ওইভাবে করে দেওয়া আছে যে লোকটা সবসময় এয়ারে থাকবে আর মাছটা সবসময় জলের নিচে থাকবে। কে বলেছে? তুমিও তো জলের নিচে থাকতে পারো, আর হতে পারে মাছটা জলের ওপরে, মাছটা জলে আছে, তুমি কেরোসিনের মধ্যে একটা চোখ রেখে বসে আছো, বা গ্লিসারিনের মধ্যে তুমি চোখ রেখে, তাহলে তখন তুমি কি বলবে? অঙ্কটাকে ঘুরিয়ে দিল। তো ওইভাবে না গিয়ে তুমি এইভাবে জিনিসটাকে দেখো, তাহলে ইট উইল বি ইজিয়ার ফর ইউ। ব্যাস, আর কিছু দরকার হবে। সো এই জিনিসটা সবসময় জানবে যে মিউ যদি গ্রেটার দেন 1 হয়, সো ইউ গ্রেটার দেন বি, মিউ লেস দেন 1, ইউ মাইনাস বি, দুটোই নরমাল শেপ, এইভাবে দেখবে। সো দ্যাট ইজ অল। আর নেক্সট দিন থেকে আমি একটু তাড়াতাড়ি ক্লাস নেব, যদি অসুবিধা না, আমি 9:30 তে স্টার্ট করে দেবো নেক্সট দিন থেকে। চলো বাই।